শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রভাষক, বাংলা বাজার ফাতেমা খানম কলেজ, বাংলা বাজার, ভোলা। তোমরা সবাই জানো কোভিড-19 মহামারীর কারণে, বিশ্বজুড়ে এই মহামারীর বিস্তারের কারণে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ হয়েছে। এই দীর্ঘ সময় বন্ধের কারণে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যার কারণে বাংলাদেশ সরকার নির্দেশ মোতাবেক, বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী আমরা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু করেছে। আমাদের ফাতেমা খানম কলেজে এখন থেকে নিয়মিতভাবে অনলাইন ক্লাসগুলো হবে। কলেজের বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপরে নিয়মিত অনলাইন ক্লাস হবে। আমি আশা করব তোমরা সেই ক্লাসগুলো অনুসরণ করবে। আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এই বিষয়ে প্রথম অধ্যায় থেকে আমরা জানব পৌরনীতি কি, পৌরনীতির উৎপত্তি কিভাবে হয়েছে, পৌরনীতির সংজ্ঞা এবং এর আরো বিশ্লেষণ। তো মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের এটাও বলে নিই যে তোমরা যারা পৌরনীতি ও সুশাসনের বিষয়টি আছে তারা নিয়মিত অনলাইন ক্লাস অনুসরণ করবে। ক্লাসের আলোচনার ক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো তোমরা কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, মানুষ সামাজিক জীব। মহান রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদের সামাজিক মানুষ হিসেবে, সামাজিক হিসেবে সৃষ্টি করেছেন, যার জন্য আমরা একা বাস করতে পারি না। আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি, একা আমরা বসবাস করতে পারি না। আমরা পরিবার, পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান নিয়ে আমরা পরিবারের সঙ্গবদ্ধ হয়ে বসবাস করি। আবার অনেকগুলো পরিবার মিলে একটি সমাজবদ্ধ হয়ে নিয়ম শৃঙ্খলা মেনে আমরা বসবাস করি। প্রাচীন গ্রীসে এথেন্স এবং স্পার্টায় ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র ছিল। সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র সমাজ ছিল, এক একটি সমাজ, এক একটি নগর রাষ্ট্র ছিল। যদিও বর্তমানে এই নগরাষ্ট্র বিষয়টা এখন অনেক ব্যাপক ও বিস্তৃত। বর্তমানে রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের মতো এত ছোট নয়। এখন সেইগুলো একটি রাষ্ট্র ব্যাপক ও বিস্তৃত। কোনো কোনো রাষ্ট্র ক্ষুদ্র, আবার কোনো কোনো রাষ্ট্র বৃহৎ। তেমনি পৌরনীতির সংজ্ঞা তৎকালীন সময় যেভাবে আলোচনা হতো, এখন পৌরনীতির বিষয়টা আরো ব্যাপক ও বিস্তৃত। তো যে কথা বলছিলাম যে মানুষ সামাজিক জীব, এই বিষয়ে প্রাচীন গ্রীসের দার্শনিক সক্রেটিস বলেছেন যে সমাজে বসবাস করে না, সে হয় দেবতা না হয় পশু। তিনি বলেছেন, দ্য ম্যান হু ইজ নট দ্য মেম্বার অফ এ সোসাইটি ইজ আইদার এ গড অর এ বিস্ট। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে সমাজের সদস্য নয়, সে হয় দেবতা না হয় পশু। প্রিয় শিক্ষার্থীরা, সক্রেটিস আরো বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। তিনি মানুষকে সামাজিক বলেছেন এবং রাজনৈতিক জীব বলেছেন। পৌরনীতি শব্দটি ইংরেজি শব্দ সিভিক্স থেকে এসেছে। ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। এই সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিক্স এবং সিভিটাস, সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তার মানে সিভিক্স এবং সিভিটাস থেকে উৎপত্তি হচ্ছে সিভিক্স। এই সিভিক্স শব্দের শব্দগত অর্থ বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে পৌরনীতি মানে হচ্ছে নাগরিক এবং নগরাষ্ট্র সম্পর্কিত আলোচনা যে বিজ্ঞান করে তা হচ্ছে সিভিক্স।
আসলে শব্দগত অর্থে পৌরনীতি দ্বারা আমরা বুঝবো রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের নাগরিকতা সম্পর্কিত সকল আলোচনাই হচ্ছে পৌরনীতির অঙ্গ। অর্থাৎ নাগরিকদের নগরাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের কার্যাবলী, অধিকার, কর্তব্য নিয়ে আলোচনা করে পৌরনীতি। প্রিয় শিক্ষার্থীরা, পৌরনীতি বলতে আমরা আরো যদি ব্যাপকভাবে জানতে চাই তাহলে পৌরনীতির সংজ্ঞা হচ্ছে এরকম যে পৌরনীতি হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যে শাখায় নাগরিকদের অধিকার, কর্তব্য, কার্যাবলী, নাগরিকদের বর্তমান অবস্থা, অতীত অবস্থা, ভবিষ্যৎ অবস্থা, একজন নাগরিকের স্থানীয় রূপ, আন্তর্জাতিক রূপ, তারপরে জাতীয় রূপ, নাগরিকদের মানবিকতা, এই বিষয়গুলো নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। শিক্ষার্থীরা, আমরা এই বিষয়ে অধ্যাপক E.M. হোয়াইটের আলোচনাটা জানব। অধ্যাপক E.M. হোয়াইট তার বিখ্যাত গ্রন্থ দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ, আমি আবার বলছি, অধ্যাপক E.M. হোয়াইট তার বিখ্যাত গ্রন্থ দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ, এই গ্রন্থে উনি পৌরনীতি সম্পর্কে বলেছেন এমনটা যে পৌরনীতি হলো সমাজবিজ্ঞানের সেই গুরুত্বপূর্ণ শাখা যে শাখায় একজন নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবিকতার সকল দিক নিয়ে আলোচনা করে। অধ্যাপক E.M. হোয়াইট আরো বলেন যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো আর এখনো 18 বছর পূর্ণ হয়নি, যার কারণে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী তোমরা এখনো ভোটার হবে। তো তোমরা যখন 18 বছর পূর্ণ হবে তোমরা ভোটার হবে, শাসন ব্যবস্থা অংশগ্রহণ করবে। তবে হ্যাঁ, তোমরা যে ভোটার হওনি তারপরও তোমরা এদেশের নাগরিক। এদেশের নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধা প্রাপ্য তোমাদের সেটা তোমরা পাচ্ছ, সংবিধান উল্লিখিত মৌলিক অধিকারগুলো তোমরা পাচ্ছ। যাই হোক, আমাদের আবার পাঠ্য আলোচনায় চলে আসি। আমাদের পাঠ্য আলোচনায় আমরা জানবো পৌরনীতি, এই যে আলোচনা করলাম, সংজ্ঞা বিশ্লেষণ করলাম, এখান থেকে আমরা পৌরনীতির কিছু শ্রেণীবিন্যাস খুঁজে পাই। পৌরনীতি এই বিষয়টার কিছু অংশ আমরা খুঁজে পাই, পাঠ খুঁজে পাই। আমরা সেই পাঠগুলো সম্পর্কে এখন আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, পৌরনীতির সংজ্ঞা বিশ্লেষণ করার পরে আমরা পৌরনীতির বিষয়টির দুটি পাঠ খুঁজে পাই। পৌরনীতি বিষয়ের সাবজেক্টিভে বিশ্লেষণ করে দুটি পার্ট খুঁজে পাই। প্রথম পার্টে আমরা পাচ্ছি নাগরিক এবং দ্বিতীয় পার্টে আমরা পাচ্ছি নগররাষ্ট্র। নগররাষ্ট্রের বর্তমান বিকাশিত রূপ হচ্ছে রাষ্ট্র এবং সেই সাথে হচ্ছে মানবিকতা। অন্যদিকে নাগরিকের শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা পাচ্ছি অধিকার, নাগরিকের অধিকার, নাগরিকের কর্তব্য, আমরা আরো পাচ্ছি নাগরিকের অতীত অবস্থা, নাগরিকতার অতীত অবস্থা, নাগরিকতার বর্তমান অবস্থা এবং নাগরিকতার ভবিষ্যৎ অবস্থা। শিক্ষার্থীরা, আমরা আরো জানছি নাগরিকতার স্থানীয় রূপ, নাগরিকতার জাতীয় রূপ এবং নাগরিকতার আন্তর্জাতিক রূপ। আমি আবার আলোচনা করছি পৌরনীতি বিষয়টার সংজ্ঞা, অধ্যাপক E.M. হোয়াইটের সংজ্ঞা আলোচনা। এই বিষয়গুলো আলোচনার প্রেক্ষিতে আমাদের সামনে কিছু বিষয় ফুটে ওঠে। এই বিষয়টিকে বিশ্লেষণ করে আমরা পাচ্ছি নাগরিক এবং নগররাষ্ট্র।
নাগরিক নগর রাষ্ট্রের বর্তমান বিকশিত রূপ হচ্ছে রাষ্ট্র, এবং আলোচনার বিষয় আরো আছে মানবিকতা। পৌরনীতি এই সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা নাগরিক অংশ পাচ্ছি, যে নাগরিকের অধিকার কর্তব্য এই বিষয়গুলো সংজ্ঞার মধ্যে ফুটে ওঠে। নাগরিকের অতীত অবস্থা, নাগরিকতার বর্তমান অবস্থা এবং নাগরিকতার ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে সংজ্ঞায় ফুটে ওঠে। এরই সাথে আমরা এই সংজ্ঞা বিশ্লেষণে আরো খুঁজে পাই নাগরিকতার স্থানীয় রূপ, নাগরিকতার জাতীয় রূপ এবং একজন নাগরিকের আন্তর্জাতিক রূপ সম্পর্কে। তো শিক্ষার্থী, আমি আমার এই আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয়বস্তুগুলো তোমরা শুনবে, দেখবে, এবং এর উপর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, সবশেষে তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।